গুড মর্নিং এভরিওয়ান। আজকে 21শে অক্টোবর 2024 সোমবার। আমি এখন আমার হোটেল থেকে চেক আউট করে এবার রওনা দেবো কেদারের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে ওই 4:05-10 মতন বাজে। রাস্তায় ধীরে ধীরে লোক বাড়ছে, সবাই মোটামুটি এখান থেকে কেদারেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখানে লোকাল মার্কেট এখনও একেবারে ওপেন হয়নি, কিন্তু যাত্রী যারা কেদারে উঠবে আজকে তারা কিন্তু ধীরে ধীরে ভিড় করতে শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে প্রথমে কেদারে ওঠার গেট অবধি যাব, আর যাওয়ার পথে গৌরী মাতার মন্দিরটা একবার দর্শন করে কেদারের গেট হয়ে আমরা কিন্তু আমাদের কেদার জার্নি শুরু করব। এই ভিডিওটাতে আমি কেদারনাথ পৌঁছানো অবধি আমার পুরো জার্নিটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকি আগে কি হয়। জার্নি শুরু হয়েছে 4টে নাগাদ। এখন ঘড়িতে বাজে 5:15। 1 ঘন্টা টাইম লাগলো। একটু ব্রেকফাস্ট করলাম আমরা। ওই এখানে ব্রেকফাস্ট বলতে খুব বেসিক ম্যাগি আর ব্রেড টোস্ট আর চা, এর চেয়ে বেশি কিছু তো পাওয়া যাবে না। এগুলো ঘোড়া যাচ্ছে, ঘোড়ার আওয়াজ। এটা হচ্ছে এখানে চেকপোস্ট। এই চেকপোস্টটা ক্রস করলে তার 100 মিটার পর হচ্ছে কেদারে ওঠার গেট। এখানে কোনো চেকিং অ্যাসাচ হয় না। চেকিং ওই যা একদম গৌরীকুণ্ডতে ঢুকবার মেন এন্ট্রির সময় ওইখানেই যা হবে। টেম্পারেচার রাইট নাও মোটামুটি গুগল যা বলছে 9-10 ডিগ্রি আছে। হাত বরফে জমে যাচ্ছে। আমি যদিও একটা দেখা যাচ্ছে না, হয়তো হাত মোজাও পড়েছি। আর এখানে এই রাস্তাটাতে এই ঘোড়ার উপদ্রবটা চলবে আমাদের সাথে। হ্যাঁ, ঘোড়ার উপদ্রবটা চলবেই, কিন্তু সামনে হবে না, এগিয়ে যেতে হবে। এখনো আমি ঢুকিনি গেটের ভেতরে। আর 100 মিটার পর কেদার ওঠার গেট। এমনি সব ঠিক আছে। ঠান্ডাটা এখন একটা ইস্যু হয়ে আছে, মারাত্মক ঠান্ডা। এইটা হচ্ছে এখানে ঘোড়াতে যারা যায় তাদের ঘোড়ার সাবারি হওয়া স্ট্যান্ড। দাঁড়ান, সাইড হয়ে যায়, তাহলে এরা ইভেন আমাকে ধাক্কা মেরে ফেলেও দিতে পারে। খুব চাপ। যাই হোক, এটা হচ্ছে এখানে যারা ঘোড়ায় যায় তারা এখান থেকে ঘোড়া বুক করে। এখানে সরকারি পয়সা বাঁধা। এখন আজকের ডেটে অক্টোবর 2024, আজকের ডেটে এখান থেকে আপনারা যদি কেদার অবধি ঘোড়ায় ওঠেন তাহলে আপনাকে দিতে হবে 3200 টাকা। কম এরা করবে না, এটাই গভর্নমেন্টের রেট। হ্যাঁ, বেশি নিতে পারে, কিন্তু মিনিমাম আপনাকে 3200 টাকা নিতেই হবে। এছাড়া অনেকে পালকিতে যায়, পিট্টুতে যায়, তাদের রেট আলাদা। ওটা ওয়েট হিসাবে হয়। যদিও আমরাও একটা পিট্টু নিয়েছি, ওই আপনার আমাদের লাগেজগুলো তোলার জন্য। 5 জন, অনেকটা লাগেজ আছে। ওটা আমাদের ওটারটা নিয়েছে আপনার 2000 টাকা নিয়েছে। 5টা ব্যাগ তুলছে। আর নিতেই হতো, তার কারণ আমার মা, উনি ব্যাগ নিয়ে উঠতে পারবেন না, তো মাসিও, সেও উঠতে পারবে না, ব্যাগ দুটো ভারীও আছে। তো ওই ব্যাগ নেওয়ার একটা পোর্টার নেওয়া হয়েছে, আর সে উঠে গেছে যদিও অনেক আগে আমাদের। আমরা তাদের পিছন পিছন ধীরে ধীরে এবার উঠছি।
এই যে আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে এখানে ঘোড়ার সাওয়ারি করার স্ট্যান্ড। এখানে গভর্নমেন্টের রেট বাঁধা, তো আপনি কোনো বেশি পয়সা দিয়ে যাবেন না। ওই 3200 টাকায় গভর্নমেন্টের রেট, ওটাই দিতে হবে। ঘড়িতে বাজে সকাল 6টা, একটু দেরি হয়ে গেছে, আরও ঘন্টাখানেক আগে শুরু করতে পারলে ভালো হতো। পিছনে দেখা যাচ্ছে জঙ্গল চটি 4 কিলোমিটার, আর কেদার এখান থেকে 16 কিলোমিটার রাস্তা। 16 কিলোমিটার নয়, পুরো রাস্তাটা প্রায় 23-24 কিলোমিটার মতোই। গৌরীকুণ্ড থেকে যেটা ধরা হবে, বা অনেকে সোনপ্রয়াগ থেকেও শুরু করে, আমরা অনেকটা কালকে কভার করে গেছিলাম। আজকে এখান থেকে উঠবো। আমার পিছনে আপনারা দেখতে পাবেন এই যে গেটটি, এটাকেই কেদারনাথের যাত্রার গেট। এটাই, এখান থেকেই প্রতি বছর হাজারে হাজারে যাত্রী তাদের কেদার যাত্রা শুরু করে। আমরাও আজকে উঠব এবং আপনাদের দেখাবো আমাদের কেদার সফরের পুরো জার্নিটা। যাত্রা শুরু এখান থেকে শুরু হচ্ছে আমাদের কেদারনাথের যাত্রা। সকাল 6টা বাজে। হ্যাঁ, ছটা কত হয়েছে? 6:10। এখান থেকে প্রায় 16 কিলোমিটার রাস্তা, অনেকটা আমরা চলে এসেছি। এরপর বাকিটা আপনাদের সাথে আমরা কমপ্লিট করব। আমি এখন প্রথম স্টপ নিয়েছি কেদার গেটের মুখে, এখানটাই বসে আছি। পিছনে দু সাইড দিয়ে পাহাড় উঠে গেছে। একটা জ্যাকেটের লেয়ার খুলতে হলো, তার কারণ অলরেডি হালকা হালকা গরম লাগতে শুরু করেছে, ওপরে আলোও ফুটে গেছে। এখান থেকে আরও 16 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমার বাকি টিম মেম্বারগুলো উঠে পড়েছে, তাদের এত এক্সাইটমেন্ট, তারা শুরুতেই দৌড় মেরেছে। কোনো এখানে হারানোর কারোর ভয় ঠয় নেই, তার কারণ রাস্তা একটাই, সবাই গিয়ে একই গন্তব্যে পৌঁছাবে, এদিক ওদিক হওয়ার কোনো ভয় নেই। সুতরাং আপনারা যারাও আসবেন, আমি আপনাদের সাজেস্ট করব সময় নিয়ে ধীরে ধীরে উঠবেন। কারণ সোনপ্রয়াগ থেকে 25 কিলোমিটার, গৌরীকুণ্ড থেকে 20 কিলোমিটার, কেদারের গেটের মুখ থেকে 16 কিলোমিটার, যে ডিস্টেন্সই বলুন না কেন, সেই ডিস্টেন্সটা কারুর জন্য ধরুন 4 ঘন্টায় কমপ্লিট হয়, কারুর জন্য 8 ঘন্টায়, কারুর জন্য হয়তো সেটা 15 মিনিটেও কমপ্লিট হয়ে যায় যারা হেলিকপ্টারে যায়, আবার কারোর জন্য এটা একদিনও লাগে। সুতরাং এটা প্রত্যেকটা মানুষের ওপর ডিপেন্ড করে, যার যেরম বডি স্ট্রেংথ, বডি ক্যাপাসিটি, সে সেরম গতিতে ওঠে, সে সেইরম ভাবে তার নিজের ধরনে ওঠে। আমি একটু স্লোই উঠবো, তার কারণ আমি কালকে হয়তো আরেকটা ওপর থেকে ট্রেক করতে পারি যদি সম্ভব হয়, তো আমি নিজের এনার্জিটা বাঁচিয়ে উঠছি। বাকি আপনারাও যখনও আসবেন, সে যার নিজের ক্যাপাসিটি অনুযায়ী উঠবেন। এমন নয় যে ও আগে উঠছে বলে আমাকেও দৌড়ে আগে উঠতে হবে, এমন এটা ঠিক না। সাথে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জল রাখবেন। এটা এই কারণেই বললাম, কারণ আপনাদের পুরো জার্নিটাতে প্রচুর জলের প্রয়োজন পড়বে। হ্যাঁ, ঠান্ডা জল আমরা ঠান্ডা একটু কমই খাই, কিন্তু তবুও শরীরটাকে হাইড্রেটেড রাখাটা ইম্পর্টেন্ট। পারলে সাথে কিছু ওআরএসও রাখতে পারেন, ওপরে কাজে লাগবে যখন উঠবেন। যত সময় যাবে তত ওগুলোর প্রয়োজন আপনারা বোধ করবেন। জলের একটা কথা এখানে আমি অ্যাড করব। প্রথমত আমরা পাহাড়ের ওপরে, গৌরীকুণ্ড সি লেভেল থেকে প্রায় ধরুন 20,000 ফিট ওপরে, এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না, বাট অ্যাপ্রক্স 20,000 ফিট ওপরে। কেদার আরও ধরুন 25 থেকে 27,000 ফিট ওপরে। কেদারের ওপরে আমি যেটাই উঠবো সেটা এখন বলবো না আপনাকে, পরের যখন ভিডিও যেরকম যাবে সেরকম দেখতে পাবেন, যদি উঠতে পারি, নট শিওর যে বডি পারমিট করবে কিনা। সেটা ওখান থেকে আরও ধরুন 3 থেকে 5,000 ফিট ওপরে। সুতরাং আমরা স্থল থেকে যত ওপরে এসেছি, এখানে
জিনিসপত্রের দামও ঠিক ততই বেড়েছে। কেদারের ওপরে আমি শুনলাম এক বোতল জলের দাম 100 টাকা, কিন্তু আমি নিচে থেকে কিনেছি 25 টাকা করে। সেই জলটাই আমি যখন কলকাতায় খাই হয়তো 20 টাকা নেয়, কিন্তু নিচেও আপনি জলের দাম বেশি পাবেন, 40 টাকা করে দাম। কিন্তু আমি যেহেতু 2 পেটি জল কিনেছি, যেহেতু আমার পোটার উঠেছে, আমি ওর ভাড়ে তুলে দিয়েছি, তো আমার একটু কমই পড়েছে। তবু নিচে আপনারা যদি একটু বেশি অ্যামাউন্টের জল কেনেন, আপনার এই জায়গায় জলের পয়সাটা সেভ হতে পারে, কারণ নিচে আপনি 25 টাকা করে জল কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাবেন। বাকি যাত্রীদের আমার সাথে এই সময় যারা উঠছে তাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমিও তাদেরই সাথে চলবো। আপনারা ব্লগে থাকুন, বাকিটাও দেখতে পাবেন। আমার পিছনে এই বোর্ডটাতে লেখা আছে সত্যম শিবম সুন্দরম। শিব দর্শন করতেই আমরা উঠছি, যদিও আমার উদ্দেশ্য আলাদা, আমি অন্য আরেকটা ট্রেকের জন্য উঠছি। কিন্তু এখান থেকে ওঠা 99% অফ দ্য পাবলিক তারা শিব দর্শনেই ওঠে, তাই সত্যি এটা ঠিক সত্যম শিবম সুন্দরম। কেন ঠিক আমি বলছি আপনাদেরকে। আপনি যখন উঠবেন, দাঁড়ান এক সেকেন্ড, এই ঘোড়ার উপদ্রব পুরো রাস্তাটাতে চলবে, আর এই উপর থেকে হয়তো আওয়াজ পাচ্ছেন ব ব ব ব করছে হেলিকপ্টার, এই দুটোকে আপনাকে সাথে নিয়েই চলতে হবে, এরা যে কখন কি করে বোঝা মুশকিল। যাই হোক, সত্যম শিবম সুন্দরম এই জন্যই ঠিক, কারণ আপনার ওঠার পথে আপনার পা ধরে যাবে, আপনি কাঁপবে আপনার পা, আপনি দাঁড়িয়ে পড়লে মনে হবে থেমে যাই, আর পারছি না। তখন হর হর মহাদেব বলে যদি একবার শিবের নাম নেন, সত্যি আপনি একটা এনার্জি পাবেন, কারণ আপনার সাথে এখানে ওঠা প্রত্যেক কটা আপনার আশেপাশে থাকা যাত্রীও একই কথা বলে উঠবে। তাই সত্যম শিবম সুন্দরম, হর হর মহাদেব। এবার আমি আপনাদেরকে আরেকজনের সাথে আলাপ করাবো। আলাপ করানোর কিছু নেই, মানে সেও আমার সামনে সামনে উঠছে, তাকে ধরেছি। कहाँ गया रे, इधर आ जा। आ गया हमारा मम्मी। मम्मी कैसा लग रहा है? আচ্ছা লাগ রা হ্যায়। কষ্ট हो रहा है? কষ্ট একটু হচ্ছে, কিন্তু দুটো মজা। কি দুটো মজা? এক হচ্ছে ট্রেক, আর এক হচ্ছে ভগবান দর্শন। বললাম। দুটোর আনন্দ। আর এই ফ্রেমটার মধ্যে এক্ষুনি ওই 99% আর 1% পাবলিক, যেটা এক্ষুনি বললাম যে এখানে 99% যাত্রী যারা আসে তারা শিব দর্শনে আসে, আর আমার মতন 1% পাবলিক শুধু ট্রেক করতে আসে, সে তার উপরে গিয়েও ট্রেকিংয়ের অন্য আর একটা পয়েন্ট খুঁজে বেড়ায়। তো আমাদের এই ফ্রেমের মধ্যে আমরা দুজন আছি, আমি উঠছি ট্রেক করার জন্য, আর আমার মা উঠছে শিব দর্শন করার জন্য বা শিবকে পুজো দেওয়ার জন্য। আমাকে একটা কথা বলো, প্রায় আমরা 2 কিলোমিটার চলে এসেছি, এতক্ষণে তোমার কিরম ফিল হচ্ছে? আস্তে আস্তে উঠতে হবে, তাড়াহুড়ো করলে হবে। সরে এসো। সামনে একটা ঘোড়া খুব জোরে নাচতে গিয়ে পড়ে যাচ্ছিল, এখন ঠিক আছে, পড়ে যায়নি। ঘোড়ার ওপরে যে সবারই ছিল সে পড়ে যাচ্ছিল, যাই হোক ঠিক আছে এখন। যাই হোক, বলো। কষ্ট হচ্ছে, কিন্তু ধীরে ধীরে উঠবেন, তাড়াহুড়ো করবেন না। আর ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা শুরুতে লাগছিল, এখন হাঁটতে হাঁটতে তো অটোমেটিক গরম লাগবেই। গরম লাগছে, ঠান্ডা লাগছে, মিশিয়ে। হ্যাঁ, গরম লাগবে, কিন্তু ঘাম হবে না। ঘাম হবে না, ভেতরে একটা মনে হবে যে ঘাম ভালো লাগছে, মনে হচ্ছে, হ্যাঁ, ঠান্ডা। কিন্তু আপনার ওটা ঘাম হবে না। যদিও আমরা অক্টোবর মাসে আছি, অক্টোবর মাসে ঘাম হওয়াটা ডিফিকাল্ট, কারণ ঠান্ডাটা প্রচুর। কিন্তু আপনি যদি এটাই মে জুনে আসেন, তখন হয়তো আপনাকে এত জ্যাকেট ফ্যাকেট আমরা যত পরে আছি এত পরে উঠতে হবে না, তখন আপনার গরমই লাগবে, কারণ মাথার উপরে রোদ্দুর থাকবে। এখন ওয়েদারটা মেঘলা মেঘলা, তাই এরকম লাগছে। তো এক একটা সিজনে এটার এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়। আবার শীতকালে এটা বন্ধ থাকে, কারণ এই নভেম্বরে দিওয়ালি, মাঝে মাঝে বৃষ্টিও নেমে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিও নেমে যাচ্ছে। বৃষ্টি এখন হতেও পারে, আমরাও বৃষ্টি পেতে পারি। তো দিওয়ালির সময় এটা লাস্ট খোলা থাকে, দিওয়ালির পর বন্ধ হয়ে যায়। তখন ওপরের কেদারকে নিচে নামিয়ে নেওয়া হয়,
সেটাও একটা দর্শনীয় স্থান, সেটাও আমরা দেখবো এরপরে। হয়তো সেটা ব্লগে আমি দেখাবো না, কিন্তু সেটা ওখানেও প্রচুর যাত্রী আসে শীতকালে শিব দর্শন করতে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এরপরে আগেও চলতে থাকি, এগিয়ে উঠতে থাকি। চলো। আপাতত এই জায়গাটাতে একটা স্টপ দিয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 8টা মতন, আর আমার পিছনে আমি আপনাদের দেখাবো অলরেডি গ্লেশিয়ারগুলো আসা শুরু হয়ে গেছে। জাস্ট দেখুন, জানি না ছবিতে কতটা ভালো লাগছে, বাট খালি চোখে এক অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখতেই তো মানুষ বারবার আসে। দারুণ ভিউ, দারুণ। এখানে এখন একটু রেস্ট নেব, হয়তো কিছু ওই শশা, তরমুজ, কিছু ফল টল পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা জার্নি কন্টিনিউ করব। আমাদের সফরে এবার আমরা 2.5 জনকে পেয়েছি। এ হচ্ছে আমার বাবা। বলো, কেমন লাগছে এতক্ষণ? হ্যাঁ, খুব সুন্দর, ঠান্ডা, আর উঠতে একটু দুর্গম পথ থেকেই, কিন্তু ওঠা যাবে। আর কষ্ট হচ্ছে? কষ্ট একটু হচ্ছে, অস্বীকার করছি না, কিন্তু ওঠা যাবে। আপনারা এই পথ দিয়ে আসুন এবং হেঁটেই উঠুন, ঘোড়া বা পালকিতে ওঠার দরকার নেই, হেঁটেই উঠুন, পারবেন। আর তোমার কেমন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ঠান্ডা, খুব যে ঠান্ডা লাগছে তা না, তবুও ওয়েদারটা খুব ভালো। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, খুব ভালো লাগছে। হয়ে গেলে বলো। আজকে বলবো, বলতে বলতে উঠছি। হ্যাঁ, উঠতে হবে, এবার উঠতে চলতে হবে, দাঁড়ালে হবে না। এবার আমরা শুরু করলাম। হ্যাঁ, আবার আমরা এখান থেকে শুরু করলাম একসাথে ডেস্টিনেশন কেদারনাথ। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আপনারাও পুরোটা আমাদের ক্যামেরার মাধ্যমে, ছবির মাধ্যমে আপনারাও চলুন আমাদের সাথে। আপাতত যেখানটা আছি, এখান থেকে জঙ্গলচটি আর 1 কিলোমিটার, আর কেদারনাথের মন্দির আরও 13 কিলোমিটার। অনেকটা এসেছি, প্রায় 2-3 কিলোমিটার চলে এসেছি, টোটাল 15 কিলোমিটার। এখান থেকে জঙ্গলচটি যদি 1 কিলোমিটার হয়, তাহলে ওই আরও আমাদের 12 কিলোমিটার মতো বাকি। না, 12 না, 14 কিলোমিটার বাকি হচ্ছে। 14 কিলোমিটার মতন আরও এখান থেকে বাকি। এখন ঘড়িতে বাজে ওই 9টা, 9টা, 9:30 এরমই হবে। ওয়েদার আজকে এখানে এখনো অবধি ক্লিয়ার, বৃষ্টির কোনো সাইন নেই। কালকে যখন গৌরীকুণ্ড থেকে উঠছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল। বেসিক ছাতা থাকলে সেটাতেই কাজ মেনে গেছে। খুব যে হ্যাবক বৃষ্টি হচ্ছে তা নয়। চলুন, আরও আমাদের সঙ্গে আপনারাও আরও এগোতে থাকুন কেদারের উদ্দেশ্যে। রাস্তায় কোথাও কোথাও চড়াই, কোথাও কোথাও উতরাই, কোথাও কোথাও সিঁড়ি, কোথাও আবার পাহাড় ভেঙে পড়েছে, সেইরকম পাথর বেছানোর রাস্তা। এর মধ্যে দিয়েই আপনি চলবেন, আপনার সঙ্গে আরও কয়েক হাজার হাজার যাত্রী আপনার সঙ্গ দেবে কেদারের উদ্দেশ্যে। শুধু সমস্যা একটাই হবে, সেটা হচ্ছে এই ঘোড়া এগুলো নয়, এগুলো
ব্রিডেড অ্যানিমেল। এগুলো মানে আপনি যখনও উঠবেন আপনার প্রত্যেকটা স্টেপে এগুলো আসবে আর কখনো কখনো আপনাকে ধাক্কা দেবে, সামনে পটি করে দেবে এবং গায়ে তো একেবারে পারফিউমের স্মেল বেরোচ্ছে এগুলোর। তো এই একটা সমস্যা নিয়ে আপনাকে উঠতে হবে। ইভেন আমি অন্যান্য যে কোনো ধর্মস্থান মানে মন্দিরের ট্রেক আপনি করবেন না কেন, সব জায়গাতেই একই জিনিস হয়, আলাদা কিছু নয়, এখানেও একই। কিন্তু এগুলোকে মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। চলুন আবার আমরা এগোতে থাকি। এরপর নেক্সট স্টপ জঙ্গলচটি, 1 কিলোমিটার পর। আপাতত আমরা পৌঁছেছি জঙ্গলচটি। আমার পিছনে এটা হচ্ছে জঙ্গলচটির ক্যাম্প। এখানে প্রচুর এরকম ছোট 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 দোকান আছে, আমার পিছনে দেখা যাচ্ছে। এই দোকানগুলোয় এর মধ্যে একটাতে আর কি আমরা একটু ব্রেকফাস্ট করব। নিচে ব্রেড টোস্ট খেয়েছিলাম, বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জঙ্গলচটি কেদার গেট থেকে হচ্ছে 4 কিলোমিটার, এখনও আরও মোটামুটি 10-12 কিলোমিটার আরও বাকি সফর। কিন্তু এখন এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার জার্নি শুরু হবে। জঙ্গলচটিতে এই একটা ছোট্ট দোকানে একটু খাওয়া দাওয়া করে আমাদের সফর আবার শুরু হলো। খাওয়া দাওয়া বলতে এখানে ম্যাগি পাওয়া যায়, আলুর পরোটা পাওয়া যায় আর রুটি সবজি। সবজিতে ওই আলু সয়াবিনের তরকারি। আমি আর মা দুজনে খেলাম 1 প্লেট করে রুটি আর আলু সয়াবিনের তরকারি। 100 টাকা করে প্লেট নিল। 1 প্লেট রুটি সবজিতে আপনার 4টে রুটি থাকবে আর সবজি আপনার যতটা লাগবে আপনি চাইতে পারবেন পরে। 100 টাকা করে নিল আর 2টো চা খেলাম 20 টাকা করে। খেয়ে দে এবার আবার যাত্রা শুরু। চাগুলো বিশেষ ভালো না, এখানে কিসের দুধে করে আমি জানি না, কিন্তু কিরম একটা যেন স্বাদ। তবুও ওই একটু ম্যানেজ করে নিয়ে চলতে হবে। চলুন আবার যাত্রা শুরু করলাম, আগাতে থাকি। জঙ্গলচটির পরে ওই 200 মিটার মতন চললে আমরা এই জায়গাটায় পৌঁছাবো। এই জায়গাটা পিছনে দেখা যাচ্ছে হয়তো, এটা একটা ল্যান্ডস্লাইডের জায়গা। কিছুদিন আগে এখানে ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড হয় এবং কেদারের যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছিলো। জাস্ট কিছুদিন আগের কথাই বলছি, কয়েক মাস আগের কথা। তারপরে আপাতত যা হোক তা হোক করে রাস্তাটা খুবই বাজে, যা হোক তা হোক করে রাস্তাটা ঠিক করেছে, খুব কাদা আছে করে আবার যাত্রা শুরু হয়েছে। কিন্তু এই জায়গাটা একটু রিস্কি আছে। ল্যান্ডস্লাইডটা কিন্তু ভয়ানক হয়েছিল এবং পুরো সাইডের রাস্তাটা একদম ভেঙে নিয়ে নিচে চলে গেছে। হ্যাঁ, এখন আবার যা হোক তা হোক করে একটা মোটামুটি করে আবার যাত্রা চলছে। আমরা এগোতে থাকি ধীরে ধীরে। হ্যাঁ, কিচ্ছু হয়নি, চলো চলো। তো একটু রেস্ট নিতে আমি দাঁড়িয়েছি। এটা বেসিক্যালি একটা ঘোড়ার পার্কিং এবং পিছনে দেখা যাচ্ছে কেদারে ওঠার রাস্তাটা। পুরো রাস্তাটাতে কোথাও উতরাই, কোথাও চড়াই, কোথাও সিঁড়ি, কোথাও বা কাদা নোংরা। এই ঘোড়াগুলোর পটি দিয়ে ভর্তি, সারা গায়ে কাদা লেগে যা তো অবস্থা হয়ে আছে। সব অতিক্রম করে এই অবধি এসছি। আমার সাথে আমার মা আসছিল।
আমার মা একটা সার্টেন পয়েন্টের পর থেকে পাটা তার একদম টান ধরতে শুরু করে, ও আর হাঁটতে পারিনি। আমি ওখানে মাঝপথ থেকে একটা ঘোড়ার সাওয়ারির সঙ্গে কথা বলে আমার মাকে ওই ঘোড়ায় তুলে দিয়ে আমি পাঠালাম। সামনে আমাদের লোকরা আছে, বাবা আছেন, আমার মাসি মেশোও আছে, তারাও এসছে আমার সাথে। ঘোড়াটা আমার থেকে 2500 টাকা নিল। ইউজুয়ালি বেশি নেয়, বাট বেশিই চেয়েছিল, রাদার আমাদের 4000 টাকাই চেয়েছিল। গভর্নমেন্টের চার্জ 3200 টাকা, আমার থেকে 4000 টাকাই চেয়েছিল, বেশি চেয়েছিল। কিন্তু যাই হোক, অনেক দর কষাকষি করে আর একটা লোকের সঙ্গে, সেও ঘোড়া নেবে বলে তার সঙ্গে একসাথে কথা বলে দর কষাকষি করে লাস্টে 2500 টাকায় ডান করে আমার মাকে পাঠিয়েছি। মা ঘোড়া করে যাচ্ছে, আমি আপাতত বাকি আমার এই যে রাস্তাটা পিছনে দেখা যাচ্ছে, এটা আমি একাই কভার করব। এবং একটু আগেই আমি আমার হোয়াটসঅ্যাপে একটা স্টেটাস লিখেছিলাম, ইফ ইউ হ্যাভ ইউর ভিশন ক্লিয়ার দেন নাথিং বিকামস ইম্পসিবল। যদি ভিশন অর্থাৎ লক্ষ্যটা আমাদের সামনে আমরা দেখতে পাই, আমাদের সেই লক্ষ্যের প্রতি জার্নিটা অনেকটা ইজি হয়ে যায়। এতক্ষণ আমি যখন এলাম, আমি কেদারে ওঠার এই রাস্তাটা বা পিছনে ওই বরফে ঢাকা পাহাড়টা দেখতে পাইনি। মাঝখানে যখন বসছিলাম রেস্ট নিতে, মাঝে মাঝে মনে হচ্ছিল আর পারবো না, ছেড়ে দিই। কিন্তু সামহাউ নিজেকে বোঝালাম যে চলতে হবে, বসে পড়লে হবে না। যদি আপনি বসে পড়েন তাহলে আপনার মনে হবে যে আর বোধহয় আমি পারবো না, এখানেই ছেড়ে দিই, এখান দিয়ে ফিরে যাই। কিন্তু আবার আপনি যদি নিজের মনে জোশটা এনে হাঁটাটা শুরু করে দেন না, আবার কিন্তু দেখবেন সেই এনার্জিটা ফিরে আসবে এবং আপনি কিন্তু আবার চলতে শুরু করতে পারবেন। আমার সাথে ঠিক এটাই হলো। মাঝখানে আমার খুব কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে পড়েছিলাম খুব, একটানা অনেকটা এসছি আমি। বাট পিছনে যখন রাস্তাটা আমি দেখতে পেলাম না, যে এইটা দিয়ে আমায় এইটুকু গেলেই আমি হয়তো ভীমবড়া বা তারপরের জায়গাটায় পৌঁছে যাব, আমার মধ্যে একটা আলাদাই এনার্জি এলো। তো আবার সব কিছু ছেড়ে হাঁটতে শুরু করলাম। এখন ভীমবড়ার দিকে যাচ্ছি, বেশিটা বাকি নেই, আর হয়তো 1-1.5 কিলোমিটার বাকি। এরপরে আবার ভীমবড়ায় গিয়ে একটু রেস্ট নেবো, আর তারপরে আর একটা স্টপেজ, তারপরে হয়তো কেদার পৌঁছে যাব। সুতরাং আমরা এখান থেকে আমাদের জীবনের দুটো জিনিস শিখতে পারি। এক, এই যে রাস্তাটায় আমি এখন চলছি, এই রাস্তাটায় কোথাও উতরাই, কোথাও চড়াই, আবার কোথাও ঢাল, কোথাও বা সিঁড়ি, কোথাও কাদা, কোথাও পাথর। আমাদের জীবনেও ঠিক এইগুলোর মতোই প্রত্যেকটা মানুষের আমাদের জীবনে কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকে, আসতেই থাকে। কখনো এটা, কখনো ওটা, কখনো ভালো, কখনো খারাপ। জীবনে ভালো যদি হয় খারাপও হবে, আবার খারাপও যদি হয় ভালোও হবে। সুতরাং হার মানলে হবে না, চলতে থাকতে হবে। ঠিক তেমনই এই রাস্তাটাও আমাদের জীবনের ওই ধারাবাহিকতাটাকে মানে তার একটা সিম্বলের মতন রেপ্লিকেট করে। তো চলতে থাকতে হবে, যেরম কেদারের রাস্তাতেও সেরম জীবনের রাস্তাতেও কনসিস্টেন্টলি নিজের ওপর কাজ করতে হবে, নতুন কিছু করতে হবে। এই দুনিয়া অনেক বড়, অনেক কিছু আছে। এখন টেকনোলজির জামানা, টেকনিক্যালি আমরা অনেক অ্যাডভান্স, এখন অনেক কিছু আছে। কোনো কিছুই অসম্ভব নয়, ইম্পসিবল নয়, করে যেতে হবে। মঞ্জিল জরুর মিলেগা। ফিলহাল সামনের রাস্তাটা প্রচণ্ড চড়াই, আমাকে এখানে আপাতত ভিডিওটা পজ করতে হচ্ছে। পরে আবার কোথাও একটা ডেস্টিনেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে জয়েন করব। বাট আপাতত আমি এগোতে থাকি। আপাতত
যেখানটা এসে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রামবাড়া। আমার পিছনে এই বোর্ডটায় লেখা আছে সব। এখান থেকে রামবাড়া একটুখানি লিখেছে 1 কিলোমিটার বা তত নয়, তার আগে থেকেই শুরু হয়ে যায়। তারপর লিঞ্চোলা এখান থেকে 5 কিলোমিটার, বেস ক্যাম্প 8.5 কিলোমিটার, আর কেদারনাথ এখান থেকে আরও 10 কিলোমিটার। কিন্তু 10 কিলোমিটার শুনতে অনেক লাগলেও আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে আপনি কেদারের ওই গ্লেশিয়ারটা, বরফের পাহাড়টা বা ওই রাস্তাটা আপনি দেখতে পাবেন, যেটা আমরা ইউজুয়ালি ইউটিউবের সব ভিডিওতে দেখে থাকি বা ছবিতে দেখে থাকি, অনেক সিনেমাতেও দেখানো আছে। এই রাস্তাটা আগে ছিল না। 2013 সালের আগে এটা অন্য রকমের ছিল। তখন এটার ডিস্টেন্স ছিল মাত্র 14 কিলোমিটার। এখন এই রাস্তাটাই বেড়ে হয়ে গেছে 24 কিলোমিটার। 2013 সালের যে ট্রেমারটা আসে, যে ল্যান্ডস্লাইডস হয়, যে বন্যা পুরো ভাসিয়ে নিয়ে চলে যায়, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, সেই ভূমিকম্প বা সেই ভূমিকম্প বলবো না, সেই বন্যাটা যেটা বরফ গলে জলটা নেমে এসেছিলো ওপরে বর্ষা হওয়ার জন্য, সেই ভূমিকম্পটা এই রাস্তাটাকে 10 কিলোমিটার বাড়িয়ে দেয়। এখানে আরেকটা কথা বলতে হবে যে ওপরে এই যে হেলিকপ্টারটি যাচ্ছে, এই আওয়াজটা আপনাকে বড় বিরক্ত করবে, বারবার বিরক্ত করবে। তার কারণ আপনি ভাববেন আপনি হেঁটে হেঁটে আসছেন, আপনি এত কষ্ট করে এতটা পথ হাঁটবেন, আর কিছু মানুষ তারা সামান্য কিছু পয়সার বিনিময় এই পুরো 12-13 ঘন্টার রাস্তা 15 মিনিটে চলে যাবে। তো তখন হয়তো আপনার খুব রাগ হবে, আপনার মনে হবে যে ধুর, আমিও তো গেলেই পারতাম। কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না, বলে না, সেই হচ্ছে ব্যাপার। কষ্ট করে যদি আপনি ওঠেন, আপনি যে অনুভূতি, যে অপরূপ দৃশ্য, যে তৃপ্তি আপনি পাবেন, সেটি ওই হেলিকপ্টারে বোধহয় হবে না। যাই হোক, যে গল্পটা বলছিলাম, তো ওই যে বন্যা আসে, বন্যায় এই রাস্তা আরও বেড়ে যায়। আর এখন এই 24 কিলোমিটার রাস্তা প্রত্যেক বছর মানুষ আসে এই রাস্তা কভার করে কেদার অবধি যায়। কেদারের পিছনে একটি বড় পাথর আছে, যাকে ভীমশিলা বলা হয়। আমরা এরপরে দেখবো সেটাও। এই ভীমশিলা ওই বন্যা থেকেই ভেঙে পড়ে আসা একটা পাথর। বেসিক্যালি এটা নিয়ে অনেক মাইথোলজিক্যাল কথাবার্তা আছে, স্থানীয় মানুষের অনেক অন্য রকমের বিশ্বাস আছে, সেগুলোর জায়গায়। বাট সাইন্টিফিক্যালি যদি আমি বলি, ল্যান্ডস্লাইডস হয়েছে, ফ্লাড এসছে, তার সঙ্গে একটা পাথর এসছে। ঠিক কেদারের পিছনে একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটির নাম ভারত সেবাশ্রম, এটা আজ ভেঙে গেছে, জাস্ট ওর পাশেই। সেই ভেঙে পড়া বিল্ডিংটার গায়ে পাথরটা আটকে যায়, কোনোভাবে আটকে যায়। আর আটকে যাওয়ার পর ওপর থেকে যে বন্যার জল বয়ে আসছিল, চলুন যেতে যেতে বলা যাক, দাঁড়ালে মনে হচ্ছে আর পারবো না, তো চলতে থাকলেই ফিলিংসটা আর আসে না। হ্যাঁ, তো ওই পাথরটা আটকে যাওয়ার ফলে বন্যার যে জল উপর থেকে আসছিল, সেই জল দুভাগে ভাগ হয়ে যায়। আর কেদারের ওপরে থাকা প্রত্যেকটি বাড়ি, ঘর, সব কিছু একেবারে টেনে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু ওই পাথরটা কোনোভাবে জলটাকে যেহেতু দুদিকে ঠেলে দিয়েছিল, কেদারের মন্দিরটি কোনোভাবে কোনো এফেক্ট হয়নি। এবার আমি এটার সাইন্টিফিক রিজন আপনাকে বললাম, যে এই জন্য, এই কারণে হতে পারে। যে যার মানুষের, যে মানুষের বিশ্বাস যেরকম, কেউ কেউ বিশ্বাস করে ওটা ভগবান শিবের দ্বারা পাঠানো, এবং ওটা ওখানে আটকে দিয়ে ওই মন্দিরটাকে বাঁচানোর জন্য উনি আটকেছেন। এবং অবশ্য লোকাল স্থানীয় মানুষ এই গল্পটা এখানে দেয়। আর সেই পাথরটাকে ভীমশিলা বলা হয়, আর তার পুজোও করা হয় নিয়মিত। কিন্তু আমি অতটাও ভগবানে বিশ্বাসী নই, তো আমার জন্য
প্রত্যেকটা জিনিসের পিছনে আমি ইউজুয়ালি সাইন্টিফিক কারণ খুঁজে বের করার চেষ্টা করি। এটা আমার দিক থেকে মনে হয় এটা হয়েছে, এটা হতে পারে। এবার যার যা বিশ্বাস, কারুর বিশ্বাস কারোর ওপর চাপানোটা ঠিক নয়। যে যেটাই বিশ্বাস করে সন্তুষ্টি পায় তাকে সেটাই করতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো তারপর ফ্লাড পুরো টেনে নিয়ে সব বেরিয়ে গেছে, সব ঘর বাড়ি ভেঙে দেয়। সেটা নিয়ে একটা হিন্দি সিনেমাও আছে, কেদারনাথ, যেটা লেট সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের অভিনয় সিনেমাটা আছে। আপনারা হয়তো সবাই দেখেছেন কম বেশি। ভালো সিনেমা, দারুণ সিনেমা। এখানেই যারা পিট্টু নিয়ে যায় সেই পিট্টুওয়ালাদের রোল প্লে করেছিল সুশান্ত সিং রাজপুত। তো সত্যি ঘটনা একদম, কারণ আমি পথে আস্তে আস্তে অনেক জায়গায় দেখেছি সেই ল্যান্ডস্লাইডের ছাপ আজও রয়ে আছে। আগেও হয়তো আমি পাবো, আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো ভীমবড়া, এটা ভীমবড়ায় আমি আছি এখন। ভীমবড়া টপকালে ছোটা লিঞ্চলার পরে লিঞ্চলা অবধি পৌঁছে যাওয়া মানে তারপরের ডেস্টিনেশন হয় আপনার বেস ক্যাম্প। পৌঁছে যেতে পারলে আপনি একদম প্রায় মুখোমুখি পৌঁছেই যাবেন, কারণ ওখান দিয়ে আপনি অনেকটা দেখতেও পাবেন ওয়েদারের ভিউ। বাট আপাতত আমি যদি দেখাতে পারি, আপনি দেখতে পাবেন আমার পিছনে এখান দিয়ে এই রাস্তাটা, এই যে রাস্তাটা আমার পিছনের এই রাস্তাটা, এইটা গিয়ে সোজা পিছন দিকে দুটো পাহাড় টপকে কেদারনাথ অবধি পৌঁছেছে। চলুন আগে ব্লগে আমার সাথে থাকুন, আমি আপনাদের যেরম যাব আপনাদের সাথে আপনাদেরকে দেখাতে আমি নিয়ে যাব। এখন বাজে ওই 11:15 মতো। আমি একটা দোকানে বসেছি, দুটো কলা খেলাম আর এই কোকটা নিয়েছি খাবো বলে। যেখানটা বসে আছি জায়গাটার নাম হচ্ছে ভীমবালি। এখান দিয়ে এই রাস্তাটা দুভাগে ভাগ হয়। এই রাস্তাটা দুভাগে ভাগ হবে। একটা সাইডে এই যে ঘোড়াগুলো যাচ্ছে, ঘোড়ার রাস্তা, আর একটা সাইডে এদিকে মানুষের রাস্তা। এদিকে ঘোড়ার রাস্তা, এদিকে মানুষের রাস্তা। ভীমবালি থেকে ওই 2 কিলোমিটার মতন রাস্তা হচ্ছে লিঞ্চলা। আমি ভীমবালি থেকে একটু ওই বললাম দুটো কলা আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবার এগোতে শুরু করেছি, কিন্তু ঘোড়ার রাস্তা ধরে নয়, মানুষের রাস্তা ধরে। আপনারা যারা আসবেন, আমি প্রথমে ঘোড়ার রাস্তাটাই ধরেছিলাম জানেন তো, পরে মানুষের রাস্তাটা ধরলাম। কিন্তু কেন আমি বলছি আপনাদের। ঘোড়ার রাস্তাটা না দেখালে আপনি বুঝতে পারবেন। দেখুন এই যে নিচ থেকে যে ব্রিজটা যাচ্ছে, এটা ঘোড়ার রাস্তা। এই ঘোড়ার রাস্তাটা এই দিক দিয়ে গিয়ে অনেকটা চড়াই ওপর দিকে উঠবে, এই বরাবর অনেকটা চড়াই উঠবে। কিন্তু উল্টো দিকে মানুষের রাস্তাটা, যেহেতু আমরা মানুষ, আমাদের তো বুদ্ধি একটু বেশি, তাই এই রাস্তাটা চড়াই না গিয়ে প্রথমে উতরাই হবে, তারপর ওই চড়াইতে গিয়ে মিশবে। সুতরাং একটু হলেও ইজি হয় জার্নিটা, কারণ অবভিয়াসলি নিচে নামতে তো সহজই হবে ওপরে ওঠার থেকে। যতবার বসছি আমি, আমার মনে হচ্ছে আর পারবো না, এই শেষ, এখানেই হয়তো থেমে যাওয়া উচিত আমার। কিন্তু আবার যেই মনে সাহসটা নিয়ে আমি চলতে শুরু করেছি, আবার একটা এনার্জি পেয়ে যাই। এনার্জি আসে, অটোমেটিক্যালি আসে, আর আবার আমি হাঁটা শুরু করি।
আমার পরিবারের লোকজনগুলো কোথায় এখন আমি জানি না, সবাই হয়তো আরও আগে চলে গেছে, ওরা আমার অনেক আগে বেরিয়েছে যদিও। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে এখানে একটা আপনাদের দারুণ জিনিস আমি দেখাবো। আপাতত আমি বললাম যে আমি অর্ধেক রাস্তা চলে এসেছি প্রায়, এখান থেকে আর ওই 7-8 কিলোমিটার মতো। আমি আপাতত এই আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার বরাবর এলাম। এবার সামনে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটা টপকে আমি এই পাহাড়টার ওপরে, এই আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে একটা পাহাড় টপকিয়ে এসে আর একটা পাহাড়, সেটা টপকানোর পরে আমার আলটিমেট ডেস্টিনেশনের রাস্তায় আমি পড়ব, এবং সেটা আমি অনেক দূর থেকেই দেখতে পাবো স্বয়ং বাবা কেদারনাথকে। আরও চলতে হবে, মনে আরও শক্তি লাগবে, নাহলে এই রাস্তা পার করা খুব মুশকিল। প্রায় 20 কিলোমিটার 22 কিলোমিটার হাঁটা অলমোস্ট। কিলোমিটার্সগুলো এক্স্যাক্টলি বলা যায় না, কেউ বেশি বলে কেউ কম বলে। অ্যাকচুয়ালি যেগুলো বোর্ডে লেখা আছে আমি সেগুলো বলছি, কিন্তু সত্যিই এতটা কিনা আমি জানি না, এর চেয়ে কম বেশি একটু আধটু হতে পারে। অ্যাকিউরেট সব কিছু বলা ডিফিকাল্ট, সামান্য এরার সব কিছুতেই থাকে। তো মনে জোর রাখতে হবে। এই কেদারে ওঠাটা না, আমি যা বুঝলাম আমার অভিজ্ঞতাটুকু দিয়ে, এটা ফিজিক্যাল পাওয়ারের খেলা নয়। ফিজিক্যাল পাওয়ার হলে আমি হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম। এই পুরো জার্নিটা মেন্টাল পাওয়ারের ওপর আছে। তার কারণ আমি এমন অনেক জায়গায় হাঁপিয়ে যাচ্ছি, বসে পড়ছি, যে জায়গায় আমার থেকে অনেক বয়স্ক মানুষ তারা কিন্তু দিব্য উঠে যাচ্ছে। তার মানে তারা হয়তো আগেও এখানে এসছে, এবং সত্যি আমি দুজনের সঙ্গে কথাও বললাম, তারা এর আগে, একজন বললো আমি 5 বার এসেছি, একজন বললো আমি 3 বার না 4 বার এসেছি। তারা আগে অনেকবার এসছে, অর্থাৎ এই জার্নিটা তাদের জন্য মানে চেনা একটা জার্নি। আর তাদের উইল পাওয়ার আমার চেয়ে বেশি, অভিজ্ঞতা জীবনের আমার থেকে বেশি। অবভিয়াসলি তারা বয়স্ক লোক, তো এই জার্নিটা পুরোপুরি উইল পাওয়ার, মনের শক্তির ওপর চলে। ইনফ্যাক্ট এটা আমি নিজেও বিশ্বাস করি, জীবনে যার মনের শক্তি বেশি সে যে কোনো কিছুতে সে অন্য অনেকের থেকে বেশি শক্তিবান। চলুন আবার আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করি, এগোতে থাকি। আপনাদের সাথে আবার আরেকটু পরে দেখা হচ্ছে, হয়তো এরপর লিঞ্চলায় দেখা হবে, বা হতে পারে ব্রিজটার উপরেও দেখা হতে পারে, দেখা যাক। চলুন আমার সাথে। সামনে আমি জানি না কতটা দেখা যাবে, এই জায়গাটা দিয়ে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা বেসিক্যালি আমাকে এই পাহাড়টার ওপর থেকে এই পাহাড়টার ওপরে নিয়ে যাবে, আর এখান থেকে রাস্তাটা ঠিক এইভাবে গিয়ে এইভাবে হয়ে এই সোজা আবার এরকম ভাঁজ হয়ে ঠিক এইভাবেই দুটো পাহাড়ের মাঝখান থেকে চলে গেছে। জার্নি এখন অনেকটাই বাকি, তবে মনের জোর হারালে হবে না, চলতে থাকতে হবে। চলুন আমার সাথে আপনারাও, আমরা এবার আবার আগাতে থাকি। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে এই যে নদীটা আসছে, এটি হচ্ছে মন্দাকিনী। একদম ওপর থেকে, মানে কেদারের ওপর থেকে মন্দাকিনীর শুরু। বরফ গোলা জল, এটাই বয়ে সোজা বেরিয়ে যায়, গিয়ে প্রথম সোনপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ হয়ে আরও আগে চলে যায়। এখন যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে ছোটা লিঞ্চোলা, এরপর বড়া লিঞ্চোলা। ছোটা লিঞ্চোলার আগে এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আপনাদের টপকে এই যে আমার পিছনে এই সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই দিকের এই পাহাড়গুলো, এগুলোর থ্রু আমি এসে এই ব্রিজটা টপকালাম, টপকে এই পারে। আমি এখন এই পারে এসেছি, এই পারে হচ্ছে ছোটা লিঞ্চোলা।
এখান থেকে আবার জার্নি শুরু। এখান থেকে আরও প্রায় 7-8 কিলোমিটার মতন উঠতে হবে পাহাড়ে। কিন্তু পিছন দিকে দেখা যাচ্ছে, আমি জানি না ছবিতে কতটা দেখা যাবে ভালো, এখানে এই মেঘে ঢাকা যে এই পাহাড় দুটো আছে, আমার ডেস্টিনেশন এই অবধি। আমি আপ টু ওই পাহাড়টা অবধি যাব, আরও অনেক সময় তো লাগবে। বাট একটু দাঁড়িয়েছি, এক তো এই ছোট্ট ওয়াটারফলটার একটা অপরূপ দৃশ্য অনুভব করছি, আর একটু রেস্টও নিয়ে নিচ্ছি। তবে আমি আমার কেদারের জার্নির আরেকটা অভিজ্ঞতা এখন শেয়ার করবো, সেটা হচ্ছে আমার সাথে আমার মাসি মেশো তারাও আমার একই সাথে আমার সাথে জার্নি শুরু করে। তারা অনেক আগে আগে হাঁটতে শুরু করে, এখন বারালিংচোলা ক্রস করে হয়তো চলে গেছে, কিন্তু আমি অনেক স্লো এসেছি, অনেক ধীরে ধীরে এসেছি। ডিফারেন্স এটাই, আমি ধীরে ধীরে আসার ফলে আমি প্রত্যেক কটা টার্ন, প্রত্যেক কটা মোড়ে, প্রত্যেক কটা জায়গায়, প্রত্যেক কটা উঁচুতে, খাড়াইতে, প্রত্যেক কটা জায়গায় প্রত্যেকটা দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। কেদার অনেকে একবার আসে, অনেকে 3বার 5বার, অনেকে প্রতি বছর আসে। যার যেরকম বিশ্বাস, আমি একটু আগেই বললাম, সে সেই মতন চলে। আমি জানি না এরপর কবে আসবো, কিন্তু প্রকৃতির এই অপরূপ জাদু, এটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ না করলে যেন আমার মনে হয়েছিল কিছু একটা মিস হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরও বলবো, আপনারা যখন আসবেন খুব স্লো আসবেন, ধীরে ধীরে আসবেন, যত টাইম লাগে লাগুক, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে লাগুক, ভোর ভোর বেরোবেন, পুরো দিনটাই রাস্তাটার ওপর দিয়ে আসবেন। আমি আপনাদের বলছি, এক অপরূপ সুন্দর পৃথিবীর এক্সপিরিয়েন্স আপনাদের হবে। চলুন, এবার এখানে বেশিক্ষণ বসলে আবার বডিটা ছেড়ে দিচ্ছে, আবার যাওয়া যাবে না, তাই এবার আবার হাঁটতে শুরু করি। চলুন আমার সাথে এই ব্লগে, আবার আমরা বাকিটা যাই। ঘোড়াতে আসা সত্যি প্রচণ্ড রিস্কি। আপনারা যদি আসেন, ইদার হেঁটে উঠবেন বা পালকি আর দুলি, সেটাও রিস্কি, তার কারণ আপনার লাইফটা অন্য কারোর ভরসায় থাকছে। সব থেকে সেফ হচ্ছে হেলিকপ্টার, যদিও সবার অত টাকা পয়সার ক্যাপাসিটি হয় না যে হেলিকপ্টারে আসবে, বাট হেলিকপ্টার ইজ দ্য সেফেস্ট। এই যে আওয়াজ হচ্ছে, ওপর দিয়ে যাচ্ছে, 15 মিনিটে উপরে তুলে দেবে, 15 মিনিটে ওপর থেকে নিচে নামিয়ে দেবে। বাট ঘোড়ার আমি এখানে যা দেখছি এখন, লিটারালি আমার ভয় লাগছে। আমার নিজের মাকেও আমি ঘোড়াতে তুলেই পাঠিয়েছি, যদিও আমার মা সেফলি পৌঁছে গেছে। মানে যেভাবে নামছে ঘোড়াগুলো, আমার দেখেই একটা কিরকম ছ্যাক করে উঠলো, যে কোনো টাইম কিছু একটা হয়ে যেতে পারে, মানে ওপরে যেতে পারে। আর ওপরে আর কিছু নেই, পুরো খাল। তো নিজের লাইফটা আগে, হ্যাঁ। তো আপনারা একটু নিজের সেফটিটা মেনটেন করে তবেই এই ট্রেকটাতে আসবেন। ইটস আ ভেরি রিস্কি ট্রেক, অ্যান্ড অলওয়েজ থিঙ্ক পজিটিভ। নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করে আসলে আই হোপ সেফলি ট্রেকটা কমপ্লিট হবে সবার। প্রচণ্ড কষ্ট হচ্ছে এবার, প্রায় 2-2.5 ঘন্টা আমি কনস্ট্যান্ট হেঁটেছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4:30-5টা, আর আমি এখন পৌঁছেছি লিনচুলি ক্যাম্প, বা আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে GMVN কটেজ। আপনাদের এইখানে থাকতে গেলে, মানে GMVN কটেজে থাকতে গেলে অনেক আগে থেকে GMVN এর ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে,
করলে আপনি পাবেন। আমি খুব চেষ্টা করেছিলাম এখানে আসার, মানে এসে জিএমভিএন কটেজে ওঠার, বাট আমি যেহেতু আমাদের এখানে আসার প্ল্যানিং অনেক দেরিতে হয়েছে, তো আমি এখানে কটেজ ফাঁকা পাইনি। তো অগত্যা আমাকে ওপরে অনেক বেশি পয়সা দিয়ে একটা রুম নিতে হয়েছে। বাট এই জিএমভিএন এর কটেজ, এটা অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলি সস্তায় পুষ্টিকর। এটা অ্যাকচুয়ালি খুব একটা প্রাইস হাইও নয়, আর ভালো, মানে এখানে ভালো বলতে চলে যাওয়ার মতন। মানে আমি যেটা নিয়েছি অনেক পয়সা দিয়ে, আমি বলছি সেটাও ওই চলে যাওয়ার মতোই, বাট স্টিল এটা যেহেতু গভর্নমেন্টের, এখানে একটু হলেও আপনাদের পয়সাটা কমই লাগবে। তো এই যে পিছনে আমার রাস্তাটা চলে যাচ্ছে, এটা নর্মাল রোড, এটা হচ্ছে লং, মানে অনেকটা এখানে আছে। কিন্তু ঠিক এই কটেজের পাশ দিয়ে এই যে লোকটি উঠছে, এখান থেকে একটা শর্টকাটও আছে। শর্টকাটটা প্রচণ্ড পরিমাণে চড়াই এবং পুরোটাই সিঁড়ি আছে। তো আমি আপাতত শর্টকাটই নেবো, কারণ আমার কাছে এখন সময় খুব কম। কষ্ট হবে হয়তো, কারণ এতটা উপরে এসে গেছি। লাইক আপনারা পিছনে দেখলে বুঝতে পারবেন, আমরা পিছনের এই 3টে পাহাড় টপকে এখানে এসেছি। এই পাহাড়টা টপকালেই পরের নেক্সট যে মাউন্টেনটা আমি পাবো, সেটাতেই কেদারের মন্দির। তো এতটা ওপরে অক্সিজেন লেভেলও কমছে ধীরে ধীরে, আর প্রচণ্ড ঠান্ডা। মানে এখন এমনি নভেম্বর আসতে চলেছে, অক্টোবর চলছে, এটা ওপরে জানি না দেখতে পাচ্ছেন কি না, পুরো मेघ भासছে, मेघ नेबे एसছে অনেক নিচে। ये शॉर्टकट है, ये पूरा सीढ़ी का बना हुआ है, और यहाँ से आपको घूम के जाना पड़ेगा। তো ঠান্ডাটা প্রচুর, জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি, যদি দরকার পড়ে টুপি আর গ্লাভসটাও দিতে হবে। চলুন আমি এবার এগোতে থাকি, হাতে সময় খুব কম। প্রায় শর্টকাটটা দিয়ে উঠে এসেছি, আর একটু বাকি। কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম আপনাদের আমার পিছনের এই ভিউটা দেখানোর জন্য। দেখুন জাস্ট প্রকৃতির কি জাদু। মনে হচ্ছে আমি মেঘেতে ভাসছি, আমার পিছনে পুরো মেঘ ভাসছে। মেঘের দেশে এসে গেছি বলে মনে হচ্ছে। আমার বাড়ির লোকেরা তারা অনেক আগে পৌঁছে গেছে, আমি একটু লেট করেই উঠছি। দ্বিতীয়ত আমার শরীরটা ঠিক সাথ দিচ্ছে না আজকে, আর খুব স্লো উঠেছি আমি। প্রত্যেকটা জায়গায় যেখানে আমার মনে হয়েছে সিনারিক বিউটি আছে, আমি ম্যাক্সিমাম টাইম দাঁড়িয়েছি সেই জায়গায়, ফটো তুলেছি, সেই জায়গাটাকে অনুভব করার চেষ্টা করেছি এবং প্রকৃতিটাকে বোঝার চেষ্টা করেছি যে কি দারুণ এর জাদুটা, কি দারুণ, লাইক ইটস অসাম। মানে আমি ক্যামেরায় হয়তো দেখাতে পারবো না, অতটা ক্লিয়ার আসবে না, বাট আমি নিজের চোখে দেখছি ওপর থেকে দুনিয়াটা সত্যি অপরূপ সুন্দর লাগে। চলুন এরপর আপনাদের সঙ্গে আমার দেখা হবে বেস ক্যাম্পে গিয়ে, কারণ আমি এখান থেকে স্টার্ট করে এবার নেক্সট স্টপ হবে আমার বেস ক্যাম্প বা হেলিপ্যাড, ওইখানেই কোথাও একটা আমি থামবো, আর তারপর কেদারনাথ মানে হোটেলের দিকে রওনা দেবো। চলো যাওয়া যাক। আসলে আমার পাহাড়ের সন্ধ্যেটা দেখার খুব ইচ্ছে ছিল, সন্ধ্যেটা নামবার সময় কেমন লাগে। আমার পিছনটা যদি দেখেন, এখানে অজস্র পাহাড়ের সারি, যেগুলো কুয়াশায় ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। হয়তো আর 1 ঘন্টা পরে আমি আমার পাশের মানুষটাকেও দেখতে পাবো না, এত কুয়াশা নামবে। টেম্পারেচার এখন প্রায় 2-3 ডিগ্রি হবে, বাট যারা যাত্রী তারা এখনো আসছে যাচ্ছে, এটা চলছেই। এখান থেকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এখান থেকে বেস ক্যাম্প বা ওই হেলিপ্যাড যেটা আছে, যেখানে কেদারনাথের হেলিকপ্টারটা নামে, সেটা প্রায় 500-700 মিটার মতন,
খুব বেশি দূর নয়, অলমোস্ট এসে গেছি আমি। আর এদিকে এই আমার ঠিক এইখানটায় এই যে নদীটা নেমে আসছে আমার পিছনে চলছে মন্দাকিনী। মন্দাকিনী কেদার থেকে আসে। মন্দাকিনী আপনার পুরো সফরটা আপনার সাথে থাকবে, শুধু উল্টো দিকে, মানে আপনি যেদিকে উঠবেন মন্দাকিনী তার ঠিক উল্টো দিকে দৌড়বে, আবার ঠিক নামবার সময় উল্টো, মন্দাকিনী আপনার সাথ দেবে। আপনি যেদিকে নামবেন মন্দাকিনী আপনার সাথে সাথে নামতে থাকবে। পাহাড়ের এই অপরূপ দৃশ্য দেখতেই আসা, এই জার্নিটা পুরো করার প্রচেষ্টাটা মনে জোর রেখে এই জার্নিটা কমপ্লিট করা ইজ রিয়েলি ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট অফ লাইফ। আমাকে হয়তো এই ভিডিওটায় দেখা যাচ্ছে না, বাট এখন সন্ধ্যে 6টা বাজে, আর ঠিক কেদারের পিছনে ঠিক এই জায়গাটা দেখুন। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট কি অপরূপ দৃশ্য। এইটাই হচ্ছে নীল পাহাড়, যেখানে বলা হয় ভগবান শিবের নাকি বাস, মানে ওখানেই নাকি উনি থাকেন। আমার এই ট্রিপটাই আসা সার্থক। আমি জানি না এরপরে আমি পরের যে বাসুকিদেব লেকের দিকে আমি যেতে পারবো কিনা, বাট এই নীল পাহাড়টা এটা দেখতেই আমি এসেছিলাম, আর এই যা ভিউ আমি দেখলাম, ইট ইজ জাস্ট অসাম। মন জুড়িয়ে গেল। আমাকে হয়তো দেখা যাচ্ছে না, আমি পুরো অন্ধকার আছি, বাট প্রকৃতির এ রূপ অপূর্ব অপূর্ব। চলো, আমি এইটাতে আমি খুশি হলাম। আমার যাত্রা সাকসেস পেলো শুধু এই ভিউটা দেখার জন্য। কাল ভোরেও এটা হয়তো দেখা যাবে, জানি না সেটা আপনাদের দেখাতে পারবো কি না, বাট আমি নিজে যে জিনিসটা এক্ষুনি দেখলাম, এই আমার মনের মধ্যে হয়তো সারা জীবন থেকে যাবে। চলো আগানো যাক, এরপর আমাদের ডেস্টিনেশন বেস ক্যাম্প। এখন বাজে রাত 7:30। আমি সবে এসে কেদারের গেটের সামনে পৌঁছালাম। এখন অন্ধকার, ছবি ভালো আসছে না, রাস্তায় একটু অসুবিধা হয়ে গেছিল, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। বেস ক্যাম্প, লিঞ্চোলা বেস ক্যাম্প প্লাস ক্যাম্প যে জায়গাগুলোই আছে, আমি আর ওই জায়গাটায় ভিডিও করার পসিবল হয়নি। বাট রাইট নাও আমি কেদারের গেটে এন্ট্রি নিচ্ছি। এবার এখান থেকে হোটেলের দিকে যাচ্ছি, আর অলমোস্ট 800 to 900 মিটার, 1 কিলোমিটারই ধরুন, 1 কিলোমিটার রাস্তা আরও যেতে হবে। আমি বেরিয়েছি, মানে জার্নিটা স্টার্ট করেছি 5টার সময়, এখন বাজে 7:30, প্রায় 14.5 ঘন্টা। কিন্তু অ্যাকচুয়ালি 14.5 ঘন্টা আমার লাগেনি। আমি রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, অনেক জায়গায় আমি খাওয়া দাওয়া করেছি, মন্দাকিনীর পাশে বসে অনেকক্ষণ আমি নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে গল্প করেছি, তাই জন্য আমার 14.5 ঘন্টা লাগলো। কিন্তু আপনারা যারা কনসিস্টেন্টলি চলে আসবেন তাদের হয়তো এটা 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টা এক্সট্রা লেগেছে আমার নিজের কারণে, বাট অলমোস্ট এই রাস্তাটা, এখানে যেগুলো লেখা আছে, আমি ভিডিওর আগেও বিভিন্ন কিলোমিটার্স বলেছি, যে এখান থেকে এত কিলোমিটার, ওখান থেকে এত কিলোমিটার। অ্যাকচুয়ালি ওটা আগে ছিল, কারণ ল্যান্ডস্লাইডসগুলো হওয়ার পর থেকে এই কিলোমিটার্সগুলো বেড়ে গেছে, আর বোর্ডগুলো আগে যেগুলো বসানো ছিল সেগুলোই আছে। অর্থাৎ যে কিলোমিটারটাকে আমি 8 বলেছি, যেখান থেকে এই অবধি 8 কিলোমিটার, সেটা ধরুন আমার 12-13 কিলোমিটার লেগেছে। আমি প্রেডিক্ট করছি অলমোস্ট গৌরীকুণ্ড থেকে কেদারনাথ কিছু না হলেও 35 কিলোমিটার রাস্তা, কিন্তু আপনি বোর্ডে দেখতে পাবেন 16 কিলোমিটার, এখানে লোকেরা বলবে 22 কিলোমিটার, 24 কিলোমিটার, 26 কিলোমিটার।
বাট আমার অভিজ্ঞতায় আমি কনক্লুড করছি যে কিছু না হলেও 35 কিলোমিটার রাস্তা আছে। যাই হোক, আপাতত আমি কেদারের ভেতর ঢুকে পড়েছি। খুব অসুবিধা হয়েছিল, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, সেসব পরের কথা। বাট জার্নি সাকসেসফুল, আমি অ্যাট লাস্ট কেদার পৌঁছেছি। অ্যাট লাস্ট জার্নি সাকসেসফুল। আমার পিছনে কেদারনাথের মন্দির, আমি পৌঁছালাম। এখন 7:36 বাজে। আজকে অক্টোবর মাস। এখন আজকে টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি, 2 থেকে 3 ডিগ্রি ধরুন। রাতে হয়তো আরও ঠান্ডা হবে। আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে ঠান্ডা লেভেলটা। যাই হোক, যে কথাটা এই ব্লগটা শেষে আমি সবাইকে বলবো, টু এভরিওয়ান, আমি এই কেদারনাথে যাত্রা শুরু করেছি আজ ভোর 4টের সময়। এখন বাজে 7:30। সারাটা দিন আমি হেঁটেছি। মাঝখানে আমি একটু প্রবলেমেও পড়েছি। এমন অনেক জায়গা এসছে যেখানে আমি ভেবেছি বসা যাক, যেখানে আমি ভেবেছি যে আমি গিভ আপ করে দেবো। অনেকবার, প্রায় 3-4 বার আমি ভেবেছি আমি গিভ আপ করবো, যে ওখান থেকে একটা ঘোড়া নিয়ে নেবো, নিয়ে ইজি ওয়েতে চলে আসবো। বাট সামহাউ এর আগে আমি যে কথাটা বলেছি আমি সেটাই আবার বলছি, এটা জীবনের একটা লেসন। শারীরিক ক্ষমতা থেকেও মানসিক ক্ষমতা, মনের ক্ষমতা অনেক 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 বেশি পাওয়ারফুল। প্রত্যেকটা পয়েন্টে আমি নিজেকে বুঝিয়েছি যে যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আমি এসেছি, এই ট্রেকটা, যদিও এটা প্রায় আমি একটু আগেই বললাম যে প্রায় এটা 35 কিলোমিটারের বেশি হবে। অনেক লম্বা ট্রেক। মাঝখানে প্রচুর খাড়াই আছে, কিছু জায়গায় ক্লাইম্ব করেছি, কিছু জায়গায় ঘোড়ার উপদ্রবে আমায় পাহাড়ের উপর দিয়ে আসতে হয়েছে। মন্দাকিনীতে নেমে আমি প্রায় 1 ঘন্টা তার পাশে বসেছিলাম এবং বললাম, আমি একটু আগে ওটাও বলেছি, নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে একটু কথা বলেছি। বাট সামহাউ আমি ওই পয়েন্টটা যেখানে আমার এটা মনে হচ্ছিল যে এবার আমার গিভ আপ করে দেওয়া উচিত, আর পারছি না, সেই জায়গায় ওই মেমোরিগুলো, যে আমি নিজে বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন এই জার্নি আমি কমপ্লিট করব, সেটাই আমার মনের জোর আরও বাড়িয়েছে। আর অ্যাট লাস্ট সেই জার্নি কমপ্লিট হলো। আমি কেদারে এসে পৌঁছালাম। এই ব্লগটার এন্ড আমি এখানেই করব, তার কারণ আমি কেদারের ঠিক পাশে একটি হোটেল বুক করেই এসেছি, যার নাম বিকানির হাউস। আমি কালকে সকালবেলা বাকি সব কিছু দেখাবো। এখন এমনি অন্ধকার, খুব একটা লাইট নেই, তো ভালো বোঝাও যাবে না। বাট আপাতত আমি রেস্ট নেবো, কারণ প্রচুর শারীরিক ধকল হয়েছে। ইনফ্যাক্ট মেন্টাল স্ট্রেসও প্রচুর, মারাত্মক মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস গেছে। এখন খেয়ে দিয়ে, এখন সোজা ডিনার করবো, করে খেয়ে দিয়ে ঘুমোবো, আর বাদবাকি কাল দেখাবো। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি এই ব্লগটায় ওই টিপিক্যাল কোড ওয়ার্ডটা বলবো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব, তার কারণ আমি কোনো কমার্শিয়াল ব্লগার নই। আমি ব্লগটা বানিয়েছি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটাকে ধরে রাখার জন্য, যাতে আমি যখন আরও 10 বছর বুড়ো হব, আরও 20 বছর পর বুড়ো হব, তখন আমি এই ব্লগটা দেখে যেন আমার পিছনের মেমোরিটাকে আর একবার করে দেখতে পারি, বা আমার ফিউচার জেনারেশন তারা দেখতে পারে, বা এটা দেখে আমি যে অভিজ্ঞতাটা এই পুরো জার্নিতে এই ব্লগটায় শেয়ার করলাম, সেটা দেখে কিছু অন্য মানুষ যারা দেখবে, তারা যারা নতুন এখানে আসবে, তাদের কিছু হলেও একটু হেল্প হবে। এটাই আমার উদ্দেশ্য এই ভিডিওগুলো বানানোর। কোনো ব্লগিং পারপাসে আমি বানাই না, আমার প্রফেশন আলাদা, আমি একদম অন্য একটা ফিল্ডে কাজ করি। এটা জাস্ট ওই মেমোরি ধরে রাখার একটা
জারিয়া বলতে পারেন। আর আমি এমনই একটা মানুষ, আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই। আই এম নট ইন ইনস্টাগ্রাম অর ফেসবুক অর এনি সোশ্যাল অ্যাপস। ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেল ঠিক না, ওই চ্যানেল করতেই হয় ইউটিউব দেখার জন্য। তো সেরকমই একটা চ্যানেল আছে যেখানে আমি এই ছোটো ছোটো আমার গুড মেমোরি আর ব্যাড মেমোরি যাই বলুন, যাই হয় না কেন, আমি ছোটো ছোটো আপলোড করে রাখি, সো দ্যাট আমি পরে ওগুলোকে দেখি। ওই ডাইনিং রুমটাতে মা বাবা আরও পরিবারের সবাইকে নিয়ে, বা কখনো বন্ধুরা আসছে, সবাই ওই টিভিতে ইউটিউব চ্যানেলটা দেখি, দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করি, একটা আনন্দ পাই আর কি। তো এটাই আমার এই ব্লগের উদ্দেশ্য। অ্যাট লাস্ট আমি কেদার পৌঁছালাম, আমি ঠিক আছি, একটু টায়ার্ড, বাট ইটস অল রাইট, এভরিথিং ইজ ফাইন। এবার আমি রুমে যাব আর খেয়ে দে ঘুম। বাকি এই ব্লগটা এখানেই শেষ করলাম, আপনার সাথে কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।